সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমাকে আল্লাহ পাক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আজকে আজকে তোমাদের মাঝে আলোচনা করব আবৃত দশমিক ভগ্নাংশ নিয়ে, যেটি আছে তোমাদের অধ্যায় একে, অর্থাৎ নবম দশম শ্রেণীর যারা ছাত্রছাত্রী আছো তাদের প্রথম অধ্যায় কিন্তু এই আবৃত দশমিক ভগ্নাংশ সম্পর্কে আছে। আজকে এই বিষয়টি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাহলে এই বিষয় সম্পর্কে তোমরা জানতে পারবে, বুঝতে পারবে। আবৃত দশমিক ভগ্নাংশ সম্পর্কে জানার দরকার আছে তোমরা যারা শিক্ষার্থী আছো, কারণ এখান থেকেও কিন্তু তোমার অঙ্ক আসবে, নৈবিত্তিকে কিন্তু অঙ্ক আসার সম্ভাবনা আছে। সুতরাং এগুলো কিন্তু বোঝার দরকার আছে। তোমরা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আর তোমাদের সহযোগিতা কামনা করছি, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে, যাতে করে আমার ভিডিওগুলো ছড়িয়ে পড়ে এবং আমিও তোমাদের মাঝে নতুন নতুন অঙ্ক নিয়ে আসতে উৎসাহিত হই। এজন্য আমাকে সহযোগিতা করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমি আলোচনা করব আবৃত দশমিক ভগ্নাংশ কি। শুধু একটা হলো দশমিক ভগ্নাংশ, এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। দেখো, আবৃত দশমিক ভগ্নাংশ কাকে বলে, আবৃত দশমিক ভগ্নাংশ আসলে কি? যে সকল দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডানে একটি অঙ্ক বারবার আসে বা একাধিক অঙ্ক বারবার আসে, এদের আবৃত দশমিক ভগ্নাংশ বলে। অর্থাৎ যে সকল দশমিক ভগ্নাংশের দশমিক বিন্দুর ডানে তোমার একটি অঙ্ক বারবার আসতে পারে অথবা একাধিক অঙ্ক বারবার পুনরাবৃত্তি হইতে পারে, রিপিট করতে পারে, এই ধরনের ভগ্নাংশই বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ। আবৃত বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশের যে অংশ বারবার আসে তাকে আবৃত অংশ বলা হয়, আর বাকি অংশকে অনাবৃত অংশ বলা হয়। তাহলে যে অংশটি বারবার আবৃত দশমিক ভগ্নাংশের যে অংশটি বারবার আসবে সেটি হচ্ছে তোমার আবৃত অংশ, বাকি অংশ হলো অনাবৃত অংশ। যেমন একটা উদাহরণ দেখো, যে কাছে 2.555 এভাবে কিন্তু বারবার কিন্তু 5 সংখ্যাটি আসতেছে, এটি একটি আবৃত দশমিক ভগ্নাংশ। একে আমরা লিখতে পারি 2.5 পৌনঃপুনিক। অর্থাৎ এই পৌনঃপুনিক দিয়ে বোঝানো হয়েছে যে 5 সংখ্যাটি বারবার আসতেছে, এই জন্য একটি 5 থেকে তার উপরে পৌনঃপুনিক চিহ্ন দেওয়া হয়েছে। এরপর আরেকটি উদাহরণ আছে যে 3.124 এখানেও কিন্তু দেখো 124 বারবার রিপিট করতেছে। এজন্য আমরা লিখতে পারি 3.1 উপরে পৌনঃপুনিক এবং 4 এর উপরে পৌনঃপুনিক পড়বে। তাহলে তোমার এখান থেকে বোঝানো হয়েছে যে 1 থেকে 4 পর্যন্ত এই অঙ্কগুলো বারবার রিপিট করছে প্রথম অঙ্কের উপর, এবং শেষের অঙ্কের উপর পৌনঃপুনিক চিহ্ন দিলেই হবে। তো এটি একটি আবৃত দশমিক ভগ্নাংশ, এটি একটি আবৃত দশমিক ভগ্নাংশ। দেখো, এখানে আবৃত অংশ হচ্ছে 1 2 4, আর এখানে আবৃত অংশ হচ্ছে শুধু 5। এখানে আসলে অনাবৃত অংশ তোমার নেই, এখানে অনাবৃত অংশ কিন্তু নেই, কারণ দশমিকের পরে অনাবৃত কোনো অংশ এখানেও নেই, এখানেও নেই। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দেখাবো যে সাধারণ ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। অর্থাৎ এগুলো তোমাদেরকে আমি আসলে মূলত আবৃত দশমিক ভগ্নাংশ যেগুলো, সেগুলি আমি তোমাদের দেখানোর চেষ্টা করব কোন ভগ্নাংশগুলো আবৃত দশমিক ভগ্নাংশ হয়। দেখো, এখানে একটি ভগ্নাংশ আছে 3/11 কে যদি, অর্থাৎ 11 দিয়ে যদি 3কে আমরা ভাগ করি তাহলে আমরা এভাবে পাবো। অর্থাৎ ভাগগুলো তোমরা তো পারো আশা করছি। তো যেহেতু 3 ছোট, এই জন্য দশমিক একটি শূন্য আনতে হবে, তারপর যাবে 2 বার, তাহলে হবে 22, এবার থাকবে তোমার 8, আবার একটি শূন্য আসবে, এবার যাবে 7 বার, এভাবে চলতে থাকবে। এভাবে দেখা যাবে যে 2 7 বারবার আসবে, 2 7 বারবার কি আসতে থাকবে। তাহলে আমরা 3/11 পরিবর্তে লিখতে পারি 0.2727, এভাবে চলতে থাকবে। আমরা যেহেতু 2 7 বারবার আসতেছে, তাহলে আমি 2 এবং 7 এর উপরে পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দিলেই
তোমার হয়ে গেল যে সাধারণ দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করলাম অথবা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলাম। এরপর আরেকটি অঙ্ক আছে যেটি হচ্ছে 95কে 37 দিয়ে ভাগ করতে হবে। 95/37 একটি ভগ্নাংশ আছে, এটিকে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব অথবা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তো এটাকে 97কে 37 দিয়ে ভাগ করে প্রথম 2 বার যায়, তাহলে 74 পাবো। বিয়োগ করলে থাকবে 21, দশমিক দিয়ে একটি শূন্য আনতে হবে, তারপর যে 5 বার তাহলে হবে 185, বিয়োগ করলে থাকবে 25, তারপর শূন্য আনবো, তারপর যাবে 6 বার, তাহলে পাবো 222, বিয়োগ করলে 28 পাবো। তারপরে সেখানে আবার শূন্য, এরপরে যাবে মূলত 7 বার, 7 বার গেলে আমরা পাবো 259, থাকবে হলো 210। এভাবে কিন্তু আবার আগের মতোই, অর্থাৎ 5 6 7 আবার কিন্তু 5 6 7 আসবে। এরপর আবার 5 বার যাবে, 6 বার যাবে, 7 বার যাবে, এইভাবে কিন্তু 5 6 7 রিপিট করবে বারবার। 5 6 7 কিন্তু বারবার এখানে আসতে থাকবে, যার কোনো শেষ হবে না। তাহলে যেহেতু এখানে তোমার 5 6 7 বারবার আসতেছে, তাহলে আমরা এই 5-এর উপর এবং 7-এর উপরে পৌনঃপুনিক দেবো, মাঝখানে সংখ্যার উপর পৌনঃপুনিক দেওয়া লাগবে না, তাহলেই তোমরা বুঝতে পারবো যে 5 6 7 বারবার আসতেছে। তাহলে শিক্ষার্থীবৃন্দরা, তাহলে আমরা 95/37 সমান কী লিখতে পারি? 2.5.567 567 সমান লিখতে পারি 2.567, 5-এর উপর পৌনঃপুনিক এবং 7-এর উপর পৌনঃপুনিক, যেহেতু 5 6 7 বারবার রিপিট করছে, তাহলে 5-এর উপর এবং 7-এর উপর পৌনঃপুনিক দিলেই আমরা বুঝতে পারবো যে 5 6 7 অঙ্কগুলো বারবার রিপিট করছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে কীভাবে রূপান্তর করতে হয়, আবৃত দশমিক ভগ্নাংশে কীভাবে রূপান্তরিত করে, সেগুলো আমরা শিখলাম। এরপরও আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ দশমিক ভগ্নাংশে প্রকাশ। আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে এখানে একটি আবৃত দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। এটিকে সাধারণ দশমিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা কি করব? প্রথমে সংখ্যাটিকে তুলব, অর্থাৎ দশমিকও দেওয়া যাবে না আর পৌনঃপুনিক চিহ্ন দেওয়া যাবে না, শুধু সংখ্যাটিকে তুলতে হবে। এরপরে এখান থেকে বিয়োগ করতে হবে যতগুলো অঙ্কের উপর তোমার পৌনঃপুনিক নাই, যেমন 4 5 2-এর উপর পৌনঃপুনিক নাই, তাহলে আমরা মূল সংখ্যা থেকে 452 বিয়োগ করব, 452 বিয়োগ করব এবং নিচে আমরা লিখব দশমিকের পরে যতগুলো অঙ্কের উপর পৌনঃপুনিক আছে, যতগুলো অঙ্কের উপর পৌনঃপুনিক আছে ততগুলো 9 প্রথমে লিখতে হবে। এরপর যতগুলো অঙ্ক পৌনঃপুনিক নাই, অর্থাৎ অনাবৃত, দশমিকের পরে কিন্তু অনাবৃত ততগুলো শূন্য পরে লিখতে হবে। প্রথমে লিখতে হবে 9, অর্থাৎ যতগুলো অঙ্ক দশমিকের পরে যতগুলো অঙ্ক আবৃত, যতগুলো অঙ্ক আছে ততগুলো 9 লিখতে হবে, আর দশমিকের পরে যতগুলো অনাবৃত অঙ্ক আছে ততগুলো শূন্য লিখতে হবে। যেহেতু আবৃত অঙ্ক আছে 3টি, তাহলে প্রথমে আমরা 3টে 9 লিখতে হবে, এরপর অনাবৃত অঙ্ক আছে একটি শূন্য লিখতে হবে। এবার যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো 4 5 1 8 9 4, নিচে আছে 9 9 9 0। এই যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি তাহলে আমরা পাবো 2 2 5 9 4 7, নিচে আছে 4 9 9 5। তো এটাকে দিয়ে এটা ভাগ করি, অর্থাৎ 4995 দিয়ে তোমার 2,25,947 যদি ভাগ করি তাহলে আমরা এরকম পাবো। প্রথমে যাবে 4 বার, তারপরে বিয়োগ করার পরে তারপর যে 5 বার, তাহলে আমার অবশিষ্ট থাকবে 1172। আমরা লিখতে পারবো 45 সমস্ত 4995, নিচে থাকবে 4995 আর উপর থাকবে 1172, অর্থাৎ 45 সমস্ত 4995 এর 1172। এটি আমরা তাহলে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলাম। আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলাম। শিক্ষার্থীবৃন্দ, এবার আরেকটি অঙ্ক আমরা দেখব, যেখানে তোমার একটি অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কটিকে আমরা এই ভগ্নাংশটিকে, এটি হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ, এটিকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে আগের নিয়মে প্রথমে অঙ্কটি তুলব, তোলার পরে যতগুলো অঙ্কের উপর পৌনঃপুনিক নাই
যেমন এখানে 3 আর 2 এর পৌনঃপুনিক নেই, তাহলে আমরা 32 এখান থেকে বিয়োগ করব। আর নিচে 9 হবে কতগুলো, যতগুলো সংখ্যার উপরে, অতগুলো অঙ্কের উপর, অর্থাৎ দশমিকের উপরে যতগুলো অঙ্কের উপর পৌনঃপুনিক আছে ততগুলো 9 লিখতে হবে, এবং দশমিকের উপরে যতগুলো অঙ্কের উপর পৌনঃপুনিক থাকবে না, অর্থাৎ অনাবৃত অঙ্ক, যতগুলো অনাবৃত অঙ্ক থাকবে ততগুলো শূন্য। যেহেতু এখানে অনাবৃত অঙ্ক নেই, আবৃত অঙ্ক আছে 3টি, সুতরাং 3টি 9 লেখার পরে অনাবৃত অঙ্ক যেহেতু নেই, তাহলে আমাদের আর কোনো মানে শূন্য দেওয়া লাগবে না, শুধু 3টি 9 লেখলেই চলবে। এবার এই সংখ্যার দিকে যদি 32 বিয়োগ করি তাহলে পাবো এই সংখ্যাটি, নিচে আছে 999। তো একে যদি আমরা 9 দিয়ে কাটাকাটি করি, 9 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো 1 1 1, আর উপর পাবো 36 15, অর্থাৎ 3615। নিচে পাবো 111। এরপর যে আবার 3 দিয়ে কাটাকাটি করি তাহলে পাবো উপরে পাবো 1205, নিচে পাবো 37 দিয়ে 1205কে ভাগ করলেই আমরা কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাব, অর্থাৎ 32-37-21। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদেরকে শেখাবো যে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে কীভাবে পরিণত করে, অর্থাৎ কতগুলো আবৃত দশমিক ভগ্নাংশে কীভাবে সদৃশ করা যায়, মানে একই রকম করা যায়। তার মানে প্রত্যেকটি তোমার দশমিকের পরে 21 সংখ্যক অনাবৃত অঙ্ক থাকবে এবং 21 সংখ্যক আবৃত অঙ্ক থাকবে, এভাবে আমাদের তৈরি করতে হবে। যেমন এখানে তোমার একটি উদাহরণ আছে, যেমন এখানে আছে একটি আবৃত দশমিক ভগ্নাংশ 5.6 পৌনঃপুনিক, এখানে আছে 7.345 পৌনঃপুনিক, এখানে আছে 10.784223 এর উপরে পৌনঃপুনিক। তাহলে এখানে আছে 2টি সংখ্যার উপর পৌনঃপুনিক, এখানে আছে একটি সংখ্যার উপর পৌনঃপুনিক, এখানে আছে 3টি সংখ্যার উপর পৌনঃপুনিক, আর এখানে 2টি সংখ্যার উপর পৌনঃপুনিক নেই, অর্থাৎ অনাবৃত অংশ। এখানে আছে একটি অনাবৃত অংশ, এখানে একটিও নেই। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধু, আমরা প্রত্যেকটি আবৃত দশমিক ভগ্নাংশের অনাবৃত অংশ এবং আবৃত অংশ সমান করে ফেলবো, অর্থাৎ দশমিকের পরে আবৃত অংশ এবং অনাবৃত অংশ সমান করে ফেলবো, তাইলে আমাদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করা হবে। এটি আমরা কিভাবে করব? দেখো এখানে করার নিয়ম হলো, এই যে 3টি আবৃত দশমিক ভগ্নাংশ আছে, এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা আছে। দেখো প্রথমটা নেই 0, দ্বিতীয়টা আছে 1টি এবং তৃতীয়টা আছে মূলত 2টি। তো অনাবৃত অঙ্ক হবে এর 3টির ভিতরে, অনাবৃত অঙ্ক হবে 3টির ভিতরে যার ভিতরে সবচেয়ে বেশি অনাবৃত অঙ্ক থাকবে। যেমন এখানে কিন্তু অনাবৃত অঙ্ক 3টা আবৃত দশমিক ভগ্নাংশের মধ্য থেকে এখানে কিন্তু সবচেয়ে বেশি অনাবৃত অঙ্ক আছে, অর্থাৎ 2টি। তাহলে আমরা প্রত্যেকটি আবৃত দশমিক ভগ্নাংশে অনাবৃত অংশ, অর্থাৎ দশমিকের উপরে অনাবৃত অংশ বানাবো 2টি। আর আবৃত অংশ কত হবে? দেখো আবৃত অঙ্ক সংখ্যা হবে আবৃত অঙ্ক 1 2 3 এদের লসাগু সমান। এবার আবৃত অংশ কত হবে? দেখো এখানে প্রথমটা আবৃত অঙ্ক আছে 1টি, পরেরটা আবৃত অঙ্ক আছে 2টি এবং শেষেরটা আবৃত অঙ্ক আছে 3টি। তাহলে আমরা 1 2 এবং 3 এর যদি লসাগু বের করি, তা সে লসাগু হবে 6। তাহলে প্রত্যেকটিতে আসলে আমাদের 6টি করে আবৃত অঙ্ক রাখতে হবে এবং 2টি করে অনাবৃত অঙ্ক রাখতে হবে দশমিকের পরে। তাহলে আমরা দেখো তাহলে কিভাবে আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করব। এগুলোর সদৃশ দশমিক ভগ্নাংশ কী হবে তাহলে আমরা এখন তা দেখব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রথম যে আবৃত দশমিক ভগ্নাংশ ছিল সেখানে ছিল 5.6 পৌনঃপুনিক, কিন্তু এখন আমাদের এখানে তোমার 6টি লাগবে আবৃত অঙ্ক এবং 2টি লাগবে অনাবৃত অঙ্ক। আমরা আসলে যেহেতু 6-এর উপরে পৌনঃপুনিক আছে, এই 6টিকে আমরা বারবার লিখতে পারি, সমস্যা নেই। এই 6টিকে আমরা একবার তো আছে, আরও আমাদেরকে 7বার লিখতে হবে টোটাল। তাহলে 6 হবে টোটাল
8টি, অর্থাৎ আমরা 6কে বৃদ্ধি করে এরকম 8টি সংখ্যা বানাবো, 8টি সংখ্যা বানাবো। তাহলে আমরা এখানে পাবো 6 6 6, এভাবে 8টি 6 পাবো। এখানে 6কে কিন্তু বৃদ্ধি করা যাবে। তাহলে আমরা প্রথম দুটি 6-এর উপরে পৌনঃপুনিক দিব না, পরে তোমার যে 6টি 6 থাকবে তার প্রথমটার উপর এবং শেষের উপর পৌনঃপুনিক দেব। তাহলে এটি তোমার করা হয়ে যাবে। এরপরে যে আবৃত দশমিক ভগ্নাংশটি আছে, এরপরে যে আবৃত দশমিক ভগ্নাংশটি আছে সেখানে দেখো তোমার সেখানে তোমার বারবার আসতেছিল কোন অঙ্কটি, শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, দ্বিতীয় যে আবৃত দশমিক ভগ্নাংশ ছিল সেখানে এই যে 4 আর 5 কিন্তু বারবার আসছিল। যে ভগ্নাংশটি আবৃত দশমিক ভগ্নাংশ ছিল সেটি হচ্ছে 7.345, 345, অর্থাৎ 4 এবং 5-এর উপর পৌনঃপুনিক ছিল। তো এখানেও কিন্তু এই আবৃত দশমিক ভগ্নাংশটিকেও কিন্তু আমাদের আবৃত দশমিক ভগ্নাংশটিকেও কিন্তু আমাদের অর্থাৎ 6টি পৌনঃপুনিক, 6টি আবৃত অংশ, 6টি আবৃত অঙ্ক এবং 2টি অনাবৃত অঙ্ক তৈরি করতে হবে। তাহলে আমাদের প্রথমে 3কে বৃদ্ধি করা যাবে না, আমরা যেহেতু 4 এবং 5-এর উপর পৌনঃপুনিক ছিল, তেমন 4 এবং 5কে আমরা বৃদ্ধি করব। অর্থাৎ আমার টোটাল লাগবে 8টি সংখ্যা লাগবে, 8টি অঙ্ক লাগবে। তেমন প্রথমে 3 তো একটি আছে, আরও 7টি অঙ্ক আমরা 4 5 থেকে বানাবো। তাহলে আমরা এখানে 5-এর উপরে আর 4-এর উপরে পৌনঃপুনিক দেবো, অর্থাৎ 6টির উপরে পৌনঃপুনিক থাকবে আর 2টির উপরে পৌনঃপুনিক থাকবে না। এরপরে শিক্ষার্থীবৃন্দের শেষের যে অঙ্কটি, সেখানে শেষের অঙ্কটি শেষে আবৃত দশমিক ভগ্নাংশটি কী ছিল সেটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, শেষের যে আবৃত দশমিক ভগ্নাংশ ছিল সেখানে কিন্তু 2টি ছিল অনাবৃত এবং 3টি ছিল আবৃত, অর্থাৎ 4 2 3। এটি কিন্তু আবৃত অংশ আর 2টি হচ্ছে অনাবৃত অংশ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানেও কিন্তু আমাদের 8টি দশমিকের পরে 8টি অঙ্ক লাগবে। তাহলে প্রথমে 7 আর 8কে তো বাড়াতে পারবো না, তাহলে আমরা যেহেতু 4 2 3-এর উপরে পৌনঃপুনিক আছে, তাহলে 4 2 3কে আমরা পর্যায়ক্রমে বাড়িয়ে আরও 6টি অঙ্ক, মানে আরও 6টি অঙ্ক আমরা বানাবো। তাহলে প্রথমে 7 আর 8 থাকবে, এরপরে 4 2 3কে বাড়িয়ে আমরা 6টি অঙ্ক তৈরি করব। তাহলে দেখো, এখানে 4-এর উপরে এবং 3-এর উপরে পৌনঃপুনিক দেবো, আর 7 8-এর উপরে পৌনঃপুনিক থাকবে না। তাহলে প্রত্যেকটাই কিন্তু আমাদের সেম হয়ে গেল। এখানেও 6টির উপরে পৌনঃপুনিক, এখানেও 6টির উপরে পৌনঃপুনিক, এখানেও 6টির উপরে পৌনঃপুনিক, অর্থাৎ আবৃত অঙ্ক হলো এখানেও 6টি, এখানেও অনাবৃত অঙ্ক হলো 2টি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা সাদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে পারলাম। এরপর আরেকটি অঙ্ক এখানে আছে, যেটি আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করব। এখানে দেখো, আগের নিয়মেই প্রথমে 2 3টির ভিতরে সবচেয়ে বেশি অনাবৃত অঙ্ক আছে কিন্তু এখানে কিন্তু কোনো আবৃত অঙ্ক নেই। 4টি অনাবৃত অঙ্ক আছে, এখানে আছে একটিও অনাবৃত অঙ্ক নেই, এখানে আছে 2টি অনাবৃত অঙ্ক। 3টির ভিতরে সবচেয়ে বেশি অনাবৃত অঙ্ক আছে কিন্তু এখানে 4টি। তাহলে আমরা প্রত্যেকটি কিন্তু 4টি করে অনাবৃত অঙ্ক লাগবে। আর এখানে আবৃত অঙ্ক নেই, এখানে আছে 2টি আবৃত অঙ্ক, এখানে আছে 3টি আবৃত অঙ্ক। যেহেতু এখানে আবৃত কোনো অঙ্ক নেই, তাহলে আমাদের এই যে এখানে আছে 2টি, এখানে আছে 3টে, 2 এবং 3-এর লসাগু বের করব। তাহলে পাবো আমরা 6। তার মানে আমাদের টোটাল দশমিকের উপরে 10টি অঙ্ক লাগবে, 4টি থাকবে অনাবৃত এবং 6টি থাকবে আবৃত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সেটাই করব। তো প্রথম যে দশমিক ভগ্নাংশটা আছে, এখানে কোনো আবৃত অঙ্ক নেই। এটাকে আমাদের কিভাবে বাড়াবো, অর্থাৎ 10টি আমাদের অঙ্ক তৈরি করতে হবে, 4টি অনাবৃত 6টি আবৃত। তাহলে যেহেতু এখানে কোনো অঙ্ক নেই, আবৃত কোনো অঙ্ক নেই, সুতরাং আমরা শূন্য বৃদ্ধি করব। প্রথমটির ক্ষেত্রে আমরা 0 বৃদ্ধি করব। শিক্ষার্থী বন্ধুরা, যে এখানে আমাদেরকে যেহেতু
প্রথম যে আবৃত দশমিক ভগ্নাংশটি ছিল সেখানে অনাবৃত অংশ দিতে নেই, তাই আমরা আমাদের 0 6টি বাড়িয়ে দেব, 0 6টি বাড়িয়ে দেব। আর তোমার অনাবৃত অঙ্ক অর্থাৎ অনাবৃত অঙ্ক ছিল 4টি, আর 0 বাড়িয়ে দেবো 6টি। 0-এর উপরে কিন্তু আমাদের পৌনঃপুনিক, প্রথম 0-এর উপরে শেষের 0-এর উপর পৌনঃপুনিক দিতে হবে। তাহলে এখানে কিন্তু টোটাল 10টি হয়ে গেছে, আবৃত 6টি এবং অনাবৃত 4টি। এখানেও তারপরের যে আবৃত দশমিক ভগ্নাংশ ছিল সেটি ছিল 3.24, 3.24 অর্থাৎ 2-এর উপরে পৌনঃপুনিক ছিল এবং 4-এর উপরে পৌনঃপুনিক ছিল। তাহলে এখানেও আমাদের টোটাল 10টি তৈরি করতে হবে। তাহলে 10টি তৈরি করার প্রক্রিয়া, যেহেতু আমার 2-এর উপর পৌনঃপুনিক ছিল, 4-এর উপর পৌনঃপুনিক ছিল, আমরা 2 এবং 4কে বৃদ্ধি করে টোটাল 10টি অঙ্ক এখানে আমরা তৈরি করব। 10টি অঙ্ক তৈরি করার পরে আমরা শেষের 6টি অঙ্কের উপর পৌনঃপুনিক দেব, আর 4টি অঙ্ক পৌনঃপুনিক ছাড়া থাকবে। তৃতীয় আবৃত দশমিক ভগ্নাংশটিকেও আমাদেরকে সদৃশ করার জন্য আমার দশমিকের পরে 10টি অঙ্ক প্রয়োজন হবে। তা আমরা যেহেতু 7 আর 8কে বৃদ্ধি করা যাবে না, তাহলে 3 4 6কে বৃদ্ধি করে আমরা আরও 7 8 তো আছেই, এর সাথে 3 4 6কে আমরা বৃদ্ধি করতে পারবো, কারণ এর উপর পৌনঃপুনিক ছিল। তো এটা দিয়ে আমাদেরকে আরও 8টি অঙ্ক তৈরি করতে হবে। তাহলে টোটাল 7 8 নিয়ে টোটাল 10টি অঙ্ক হবে, এবং শেষের 6টির উপর পৌনঃপুনিক দিব এবং প্রথম 4টির উপর পৌনঃপুনিক দিব না। যেভাবে শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি চেষ্টা করছি তোমাদেরকে আবৃত দশমিক ভগ্নাংশ সম্পর্কে জানানো। আশা করছি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। যদি না বুঝো তাহলে অবশ্যই আমার ভিডিওটি বারবার দেখবে, তাহলে আশা করছি তোমরা বুঝতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আগামীতে আমি চেষ্টা করব পরের সামনে যে ভিডিওটিতে আবৃত দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ ভাগফল ইত্যাদি শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুভ শিক্ষার্থী বন্ধু, তোমাদেরকে সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।